আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরের কোণ থেকে নতুন নতুন কিছু গল্প নিয়ে আবার হাজির হলাম। দিনটা সোমবার, ঘুম থেকে উঠতে বেশ বেলাই হয়ে গেছিল, তাই সকালের দৃশ্যগুলো ক্যাপচার করা হয়ে ওঠেনি আর। বাইরে বেরিয়ে দেখলাম মা বাবার সাথে এই পেয়ারা গাছটিকে নিয়ে কথা বলছে। এই পেয়ারা গাছটি না আমাদের বাড়িতে পোতা। হ্যাঁ, এটা পোতা গাছই, কোনো পাখির ফেলা বীজ থেকেই গাছটি হয়নি। এবছর দেখলাম গাছটায় নতুন নতুন পেয়ারা ধরেছে। কি জানি কেমন খেতে হবে। এই যে এই খারকোল পাতাগুলো দেখছেন, এগুলোও কিন্তু আমাদের বাগান থেকেই তোলা। পাতাগুলো মাকে তুলে দিয়ে বলেছিলাম বাটা করতে, কিন্তু দুঃখের ব্যাপার এই পাতাগুলো একটাও বাটা হয়নি, সব ফ্রিজে ঢুকে গেছে। এখানে ঝুড়িতে যেই আমগুলো দেখছেন, এগুলো না আমাদের গাছের শেষ আম এবছরের। কিছু কিছু আম কিন্তু এখনও হালকা কাঁচা কাঁচা রয়েছে। কি ভারী মিষ্টি না রঙগুলো আমের। আমটিকে দেখলে বাইরে থেকে কাঁচা মনে হলেও এটি কিন্তু মোটেই কাঁচা নেই। আর দেখুন এই আমের রঙটি কি সুন্দর, ঠিক যেন ছোটোবেলায় ড্রয়িংয়ে যে আমটি আঁকতাম তেমন। ঘড়ি বলছিল 10টা বাজে, তাই ভাবলাম পড়তে বসা যাক। কিন্তু পড়তে এসে দেখলাম টেবিলটি বড্ড অগোছালো। ভেবেছিলাম গোছাবো, কিন্তু পড়ার চাপের দরুন সেটি আর গুছিয়ে হয়ে ওঠা হয়নি সেদিনকে আর। যাই হোক, জানেন যে এক্সামটি আমার সামনে রয়েছে সেটিতে না জিকের ওয়েটেজ অনেক বেশি। তাই আমি আজকে ভেবেছিলাম যেই খাতায় আমি জিকের নোটগুলো বানাই সেই খাতাটি আজকে আমি একবার রিভিশন দেব। জিকে তো আর অঙ্কের মতো নয় বলুন, যে একবার করে পড়বো, একটু প্র্যাকটিস করব, মাথায় কোথাও না কোথাও গেঁথে থেকে যাবে। তাই চেষ্টা করি জিকেটা বারবার করে রিভাইজ করার। কিন্তু আবার একটা সমস্যা হলো, যেদিনকে জিকে রিভাইজ করতে যাই বেশি করে, সেদিনকে হয়তো অঙ্কটা একটু কম হয়, আবার সেদিনকে বা ইংলিশ হয়তো হয়ই না। এটাই একটা সমস্যা। ওই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে সাথে নিয়ে বসা রুটি আর জল একটু খেয়ে নিলাম। জিকেতে যে সমস্ত সাবজেক্টগুলো আছে তার মধ্যে হিস্ট্রি পড়তে আমার একদম ভালো লাগে না। কেন জানেন? কারণ ওর সালগুলো আমার কিছুতেই মনে থাকে না। যতই স্টিকি নোট থেকে রিভাইজ করি, যতই খাতার নোট থেকে রিভাইজ করি, কোনোভাবে মনে থাকে না। কিন্তু আমি চেষ্টা করি ওটাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে মুখস্থ করার। এখানে হাতে কর গুনে গুনে ওটাই আমি চেষ্টা করছিলাম। বাট আমি জানি আলটিমেটলি আমি ভুলে যাব, তবু যতটুকু মনে থাকে আর কি। আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন আমাদের একটি স্যার ছিলেন, তিনি বলতেন যতটুকু পড়বে ততটা লিখে নেবে, তাহলে মনে থেকে যাবে। কিন্তু কি বলুন তো, কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এত তো সময় থাকে না, আর সময় এখানে খুবই সীমিত। সেই কারণে ওইভাবে লেখাও হয় না এবং লিখে লিখে মুখস্থ করাও হয় না। আজকে আমার মায়ের সঙ্গে যাওয়ার ছিল। আমরা যারা শ্রীগুরু সঙ্গের দীক্ষিত তারা জানে সঙ্গ কি। এই জন্যই মাকে ভাবলাম একটু পাট পাট করে সুন্দর করে কুচিটা ধরে দেই, আর আঁচলটা একটু সুন্দরভাবে প্লিট করে সেফটি পিন দিয়ে সিকিওর করে দেই, যাতে পরে কোনো প্রবলেম না হয়। আমার মায়ের খুব আক্ষেপ ছিল জানেন, যে আমার মায়ের কোনো মেয়ে নেই। তাই বলে যাদের মেয়ে নেই তারা কি মেয়ের শখ পূরণ করবে না? সেই জন্যই চেষ্টা করি মাকে সব কাজে সুন্দর করে হেল্প করার। মা বেরিয়ে যাওয়ার পর আমার কিছু পড়া ছিল, সেটাই পড়ছিলাম। পড়ার ফাঁকে আমার মনে পড়ে গেল সেই স্টুডেন্টদের কাছ থেকে যে খাতাটা নিয়ে এসেছিলাম অ্যান্সার শিটগুলো, সেগুলো চেক করা হয়নি। তাই চেক করতে হবে সময় মতো। দেখতে দেখতে আমারও পড়া শেষ হয়ে গেছিল, আর বেলাও বেড়ে যাচ্ছিল। তাই ভাবলাম স্নানটা সেরে নেই। ওই যে স্নান করে এসে প্রত্যেক দিনের আমার দৈনন্দিন রুটিন যেটা, সিরাম ইউজ করা, সেটাই আর কি করছিলাম। সাথে সাথে একটু লোটাসের সেই ডে ক্রিমটাও ইউজ করে নিলাম। মা আজকে বাড়ি নেই, সেই জন্য পুজো দেওয়ার দায়িত্ব আমার। দাঁড়ান, দেখুন তো ঠিক কেমন লাগছে। এই ধুতি পরার স্টাইলটি না আমি ছোটবেলায় শিখেছিলাম ইউটিউব থেকে। এখানে আমি শুরু করলাম পুজো দেওয়া। আমরা ঠাকুরকে স্নান এভাবেই করাই। আমার বাড়িতে আমার এক মাসি ছিল। আমার মাসি সেই ছোটবেলায় আমাকে শিখিয়েছিল পুজো দেওয়ার সমস্ত পদ্ধতি। এই যে দেখুন, এটি আমার বাড়ির গোপাল। আমি ওনাকে অনেকবারই অঙ্গরাগ করেছি, কিন্তু ঠিক কী রং বা কী আঠা ব্যবহার করলে সেই অঙ্গরাগ স্থায়ী হয় আমার না ঠিক জানা নেই। আপনারা জানলে একটু কমেন্টে জানাবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো মঠ বা কোনো আশ্রমের দীক্ষিত নই। তাই গোপালের পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের গুণে ক্ষমা করে নেবেন। স্নান করানোর পর প্রথমে ভেবেছিলাম গোপালকে একটা নীল রঙের জামা পরাবো,
কিন্তু তারপর ভাবলাম খুবই গরম, তাই এই সুন্দর সুতির সবুজ জামাটা পরিয়ে দিলাম। আচ্ছা, আপনারা যারা পুজো বিহিত জানেন তারা আমাকে একটু জানাবেন তো, গোপাল বা শ্রীকৃষ্ণ চন্দনের সাথে বেলপাতা পায় নাকি পায় না? এখানে আমি যতটুকু শিখেছি, আমার দিদির বাড়িতে একবার এক পুরোহিত এসেছিলেন জন্মাষ্টমীর পুজোতে। তিনি আমাকে যেভাবে বলে দিয়েছিলেন সেভাবে আমি গোপালের পুজো অর্চনা করি। সমস্ত ফুল দিয়ে দেবতাদের সাজিয়ে নিচ্ছিলাম। মা লক্ষ্মীকে দিলাম সুন্দর ওই পঞ্চমুখী জবাটা, শ্রীগুরুকে দিয়েছিলাম আমি কাঞ্চন, গোপালকে দিয়েছিলাম থোকা টগর এবং সরস্বতী ও রাধাকৃষ্ণকে দুটো কাঞ্চন ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছিলাম। এবার নিজের মতো করে আর বাকি ফুলগুলো দিয়ে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে চেষ্টা করছিলাম সিংহাসনটাকে সাজিয়ে নেওয়ার। মায়ের মতো হয়তো তো সুন্দর গুছিয়ে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি নিজের মন মতো করে পরিপাটি করে ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছি। একটি প্রশ্ন আমার মনের মধ্যে সবসময় থাকে, আমাদের জগতের যিনি স্রষ্টা, যিনি পালনকর্তা, জগতের সবকটি ছোটো ছোটো কণা যার ইচ্ছা অনুযায়ী চলে, সে কি একটি বাতাসের ভোগে সন্তুষ্ট হন, নাকি তার জন্য মনের ভক্তিটাই আসল? মা আজকে বলেছিল গাছের এই আমটি দিয়ে ঠাকুরকে ভোগ দিতে, কারণ আমগুলোর ফলনও শেষ হয়ে আসছে, তাই আর কি ঠাকুরের জন্য আমটা আমি বানিয়ে নিচ্ছিলাম। মা বলে যে সমস্ত ফলগুলো আমরা ঠাকুরকে ভোগে দেই সেগুলো না সবসময় খোসা ছাড়িয়ে দিতে হয়, কিন্তু আমাদের আমগুলো এতটাই পেকে গেছে যে খোসা ছাড়ালে নষ্ট হয়ে যেত, তাই খোসা শুদ্ধই দিয়েছি। এই যে এখানে আমি ঠাকুরকে বিভিন্ন জিনিস দিয়ে আরতি করে নিচ্ছি, প্রদীপ, ধূপকাঠি, আয়না, জলশঙ্খ, ফুল, বিভিন্ন জিনিস দিয়ে যা যা আমাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল। আর এই যে চামরটি, এটি আমি মায়াপুর থেকে কিনেছিলাম, তাই ভিডিওতে যেমনভাবে দেখি সবাই আরতি করে সেভাবেই করছিলাম। ছোটোবেলা থেকে শঙ্খ বাজাতে আমার বেশ ভারী ভালো লাগে। আর জানেন, শঙ্খ বাজাতে না আমার অনেকক্ষণ দমও থাকে, বেশ অনেকক্ষণ ধরে টেনে টেনে শঙ্খ বাজাতে পারি। সন্ধেবেলায় তো আমি কম্পিটিশান করি নিজের সাথে নিজেই, যে আগের দিন কতক্ষণ ধরে শঙ্খ বাজিয়েছিলাম আর আজকে কতক্ষণ ধরে বাজাচ্ছি। পুজো শেষে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করলাম সেও যেন ভালো থাকে আর আমরাও যেন ভালো থাকি। দেখুন, এই যে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আগেই বলেছি মায়ের মতো তো সুন্দর করে গুছিয়ে পারিনি, যতটুকু পেরেছি, যতটুকু মনের ভেতর থেকে এসেছে ততটুকুই করেছি। কিন্তু একটা জিনিস আমি করেছি সেটি হলো নিজের মনের ভক্তি উজাড় করে দিয়েছি। এবার ঠাকুর ঘরটা আমি বন্ধ করব, কারণ মা বলে ঠাকুরকে খাওয়ার সময় দিতে হয়। এবং এই যে ঠাকুর ঘরটি বন্ধ করে দেওয়ার পরে আমি যাচ্ছি তুলসী তলায় তুলসী গাছে জল দিতে। এই গাছটা না বাবা এবছর শীতে পুঁতেছিল। দেখুন, বৈশাখ মাসে ঝরার জল পেয়ে কি সুন্দরভাবে ঝেপে উঠেছে। মা বলেছে এটাকে কোনা দিয়ে জল দিতে, মাটিতে গোড়ায় জল দিতে, ওপর থেকে বেশি জল দিলে না এটি মরে যাবে, সেই জন্য। এই যে বকফুল গাছটি দেখছেন, এই বকফুল গাছটি না আমাদের অনেক দিনের। গাছটিতে মনে হয় ঘুণ ধরেছে। আজকাল খুব সহজে এই গাছটি পাতা ঝরিয়ে দেয়, তবে এখনও ঝেপে বকফুল হয় এই গাছটায়। কোনোদিনও বকফুল এলে দেখাবো ভিডিওতে। আর ওই যে দূরে ওই কালো জাম গাছটি দেখছেন, এটিতে না এখনও ফল দেওয়া শুরু হয়নি। অনেকে বলেছে গাছটায় আমাকে পটাশ দিতে, কিন্তু নিজের আলসেমির জন্য আর সময়ের অভাবে সেটা কোনোদিনই দেওয়া হয়ে ওঠেনি। এই যে কথা বলতে বলতে চলে এলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। দুপুরের খাবার খেয়ে আমাকে নানান কাজে আবার ব্যস্ত হতে হবে নিজের দৈনন্দিন জীবনের। তবে সবার আগে আমার স্টুডেন্টদের থেকে নিয়ে আসা সেই অ্যান্সার শিটগুলো একবার চেক করতে হবে, কত নম্বর পেয়েছে সেটা একটু দেখতে হবে। যাই হোক, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমার থেকে কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেই সম্পর্কেও একটি মন্তব্য করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।